শীঘ্রই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করতে চলা বাংলাদেশের সামনে রয়েছে বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে দেশের লেবার মার্কেট বা শ্রমবাজার। কেননা শ্রমবাজারের চ্যালেঞ্জগুলো দেশের উৎপাদনশীলতার সাথে সরাসরি জড়িত। কি সেই চ্যালেঞ্জগুলো আর কিভাবে বা মোকাবেলা করবে দেশ? উত্তর খোঁজার চেষ্টা করা যাক, চলুন। শ্রমবাজার সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যার নাম বেকারত্ব। এটি যেন গ্যাস বেলুনের মতো ক্রমশই ফুলে ফেঁপে উঠছে। চাকরির বাজারে পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি না হওয়ায় বিদ্যমান কর্মক্ষম মানুষের একটা অংশ থেকে যাচ্ছে বেকার, সাথে প্রতি বছর তো বড় একটা সংখ্যা যুক্ত হচ্ছেই। ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে দেশ। অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশিত গতিও মিলছে না। এর সাথে যুক্ত হয়েছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর শ্রমবাজার সংকট। দেশ ক্রমাগত শিল্পায়নের দিকে এগিয়ে গেলেও উৎপাদনমুখী শিল্পের শ্রমবাজার বাড়েনি পর্যাপ্ত পরিমাণে। নিঃসন্দেহে বাংলাদেশের চাকরির বাজার বড় হচ্ছে, কিন্তু এই বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে তাল মেলাতে পারছে না। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে কর্মসংস্থানের প্রবৃদ্ধির তুলনা করে হিসাব করা হয় এমপ্লয়মেন্ট ইলাস্টিসিটি বা কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা। 2000 সালের দিকে এই সূচকের মান ছিল 1%, যা 2011-12 অর্থ বছরে কমে দাঁড়ায় 0.25%। 2017 থেকে 22 সালের মধ্যে দেশে কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা ছিল 0.43%, অর্থাৎ যে হারে চাকরি বাড়ার প্রয়োজন ছিল সেটি হয়নি। দেশে বাড়ছে সেবা ও শিল্প খাতে কর্মসংস্থান, তাই গত প্রায় 2 দশকে কর্মসংস্থানে কৃষির অবদান কমেছে প্রতি বছরই। তবে লেবার ফোর্স সার্ভে 2022-এ দেখা গেল কিছু অবাক করা বিষয়। 2006 সালে 48% কর্মসংস্থানের যোগান দিত কৃষি, যা 2016 সালে কমে দাঁড়ায় 40%। আর এরপর থেকে এটি আবার বাড়তে শুরু করে এবং 2022 সালে 45.4% পৌঁছে। বিশেষজ্ঞদের মতে কৃষিতে কর্মসংস্থান বাড়ার অন্যতম কারণ করোনা মহামারী। এছাড়াও কয়েক বছর ধরে চলে আসা মূল্যস্ফীতি শহুরে জীবনকে অত্যধিক ব্যয়বহুল করে তুলেছে। ফলে অনেক মানুষ কৃষিতে ফিরে গেছে। কৃষিখাতের উৎপাদনশীলতা অন্যান্য সেক্টরের তুলনায় কম, তাই কৃষিতে কর্মসংস্থান বাড়লে দেশের সার্বিক উৎপাদনশীলতা কমতে পারে। সর্বশেষ 2022 সালের তথ্য অনুযায়ী 3 কোটির বেশি মানুষ কাজ করছে কৃষিখাতে, জিডিপিতে যার অবদান মাত্র 12%। একই সময়ে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির অবদান ছিল 21.8%, যেখানে মোট কর্মসংস্থানের 17% নিয়োজিত। উৎপাদনশীলতা বেশি হলেও এই সেক্টরে কমেছে কর্মসংস্থান। 2016-17 সালে ম্যানুফ্যাকচারিংয়ে 88 লক্ষ মানুষ কাজ করলেও 2022 সালে তা নেমে এসেছে 79 লক্ষে। এই সেক্টরের প্রবৃদ্ধিকে তাই বলা হচ্ছে চাকরিবিহীন প্রবৃদ্ধি। মূলত নিত্য নতুন প্রযুক্তি আর অটোমেশনের কারণেই এই সেক্টরে উৎপাদনে শ্রমের প্রয়োজন কমছে। চিন্তার আরেকটি কারণ এই সেক্টরে হঠাৎ নারী সংখ্যা কমে যাওয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2013 সালেও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির 40% ছিল নারী কর্মী, অথচ 2022 সালে এই সংখ্যা নেমে এসেছে মাত্র 22%। দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস গার্মেন্টস শিল্পেও উল্লেখযোগ্য হারে কমছে নারীর সংখ্যা। প্রাযুক্তিক উন্নয়ন আর অটোমেশনের কাছে স্বল্প ও মাঝারি দক্ষতার নারী কর্মীরা প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। দক্ষতার অভাব শ্রমবাজারের আরেকটি বড় সমস্যা। পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা না থাকাও এর বড় কারণ। লেবার ফোর্স সার্ভে 2022-এর তথ্য মতে বাংলাদেশের মোট কর্মক্ষম তরুণের 22%ই পড়ালেখা, চাকরি বা প্রশিক্ষণ কিছুই করছে না। এই বিশাল তরুণ জনগোষ্ঠী সম্পূর্ণরূপে বেকার থাকায় দেশ বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ উৎপাদনশীলতা থেকে। চাকরির বাজার যথেষ্ট বৃদ্ধি না পাওয়া, শিক্ষার ব্যয় বৃদ্ধি, অপর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থা, এগুলোকে বেকারত্বের মূল কারণ বলা চলে। অন্যদিকে উচ্চশিক্ষায় উন্নত জীবনমানের নিশ্চয়তা নেই আমাদের দেশে। স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেও অনেক তরুণ বেকার, অনেকে চাকরি করছেন অত্যন্ত স্বল্প বেতনে। এ কারণে উচ্চশিক্ষার প্রতি আকর্ষণে ভাটা পড়ছে একাংশের। সব মিলিয়ে শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে। সরকারি বেসরকারি পর্যায়ে প্রচুর কর্মসংস্থান তৈরি করা, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করা, কর্মসংস্থান বিষয়ক সহায়ক সেবা চালু ও কারিগরি শিক্ষায় অর্থ বরাদ্দ বাড়ানোর মতো প্রেসক্রিপশন তো অনেকদিন ধরেই দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা।
তবে অটোমেশন আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বদলে যাচ্ছে কর্মক্ষেত্র, তাই পরিবর্তিত এই কর্মক্ষেত্রে টিকে থাকতে হবে দক্ষতা দিয়ে। এসব নিয়ে এখনই ভাবতে হবে নীতি নির্ধারকদের।